কেমন আছো তোমরা সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছো। আমরা আজকে আমাদের মাধ্যমিক ভৌতবিজ্ঞানের কেমিস্ট্রি অংশের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, যেটি হলো আয়নীয় এবং সমযোজী যৌগ, আয়নিক অ্যান্ড কোভ্যালেন্ট বন্ডিং যেটা রয়েছে আমাদের, সেই ক্লাসটি আজকে আমরা করব। তো আমরা গত ক্লাসে আমরা জানি আমাদের মাধ্যমিক ভৌতবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় যেটি ছিল পর্যায় সারণী, সেই পিরিয়ডিক টেবিলের ক্লাস আমরা করেছি ইতিমধ্যেই। আজকে আমরা আরও একটি কেমিস্ট্রি অংশের গুরুত্বপূর্ণ অধ্যায়, যেটা হচ্ছে আয়নীয় এবং সমযোজী যৌগ, আয়নীয় এবং সমযোজী যৌগ। তো চলো শুরু করা যাক আজকের কেমিস্ট্রি অংশের, মাধ্যমিক ভৌতবিজ্ঞানের কেমিস্ট্রি অংশের সেই গুরুত্বপূর্ণ ক্লাস আয়নিক অ্যান্ড কোভ্যালেন্ট বন্ডিং। চলো শুরু করা যাক। আয়নীয় ও সমযোজী বন্ধন বলবো চ্যাপ্টারের নাম, অর্থাৎ আয়নিক অ্যান্ড কোভ্যালেন্ট বন্ডিং। খুব মনোযোগ সহকারে স্থির ঠান্ডা মাথায় ক্লাসটি কিন্তু আমাদের করতে হবে, কারণ আমরা ভবিষ্যতে যারা মাধ্যমিক দেওয়ার পরে উচ্চ মাধ্যমিকে গিয়ে সায়েন্স নিয়ে পড়াশোনা করব, তাদের বিশেষ করে কেমিস্ট্রি অংশে কোনো রকম যেন বুঝতে কোনো অসুবিধা না হয়, তার জন্য আজকের এই ক্লাসটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং এটি আমি গতদিনই বলেছিলাম, পর্যায় সারণী এবং আজকের যে ক্লাস আয়নীয় এবং সমযোজী বন্ধন, এগুলো কিন্তু তোমার কেমিস্ট্রির বেস বলা যায় এগুলোকে। এগুলো যদি ঠিকঠাক তৈরি করো, তাহলে ভবিষ্যতে ইন ফিউচার 11, 12 এবং গ্র্যাজুয়েশনে গিয়ে তোমার সায়েন্স নিয়ে কেমিস্ট্রি অংশে কোনো রকম কোনো সমস্যা থাকবে না বলে আমি মনে করি। সুতরাং কোনো রকম স্কিপ নয়, আমরা প্রতিটি অংশ এই ভিডিওর মনোযোগ সহকারে দেখব। তোমরা একটুখানি বুঝে নেবে, বাড়িতে সেগুলোকে প্র্যাকটিস করবে, সমস্যা হলে তো আমি আছি, তাই তো? তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের গুরুত্বপূর্ণ সেই অধ্যায়, যেটাকে আমরা বলবো আয়নীয় ও সমযোজী বন্ধন। তো দেখো, প্রথমে আমরা বলে নিই যে একটি পরমাণুর সঙ্গে আরেকটি পরমাণুর বিভিন্ন রকমের বন্ধন হতে পারে। একই মৌলের বিভিন্ন পরমাণু বা বিভিন্ন মৌল, একটি মৌলের সঙ্গে আরেকটি মৌল, তাদের পরমাণুর মধ্যে যে সমস্ত বন্ধনগুলো আমরা দেখতে পাই সেগুলো মূলত আয়নীয় বন্ধন, আয়নীয় বন্ধন। নাম্বার 2, আমরা কখনো কখনো সমযোজী বন্ধন দেখতে পাই, সমযোজী বন্ধন, যেটাকে কোভ্যালেন্ট বন্ডিং বলি। এছাড়াও অসমযোজী বন্ধন, অসমযোজী বন্ধন এবং কখনো কখনো ধাতব বন্ধন, এগুলো কিন্তু দেখা যায়। তো আমরা সবটা আমাদের জানার দরকার নেই, আমাদের সিলেবাস অনুযায়ী ক্লাস 10 মাধ্যমিক ভৌতবিজ্ঞানের সিলেবাস অনুযায়ী আমরা খুব গুরুত্ব সহকারে যে দুটো বন্ধন জানব, সেই দুটো বন্ধন হচ্ছে আয়নীয় বন্ধন এবং সমযোজী বন্ধন। একটা হচ্ছে আয়নিক বন্ডিং আর একটা হচ্ছে কোভ্যালেন্ট বন্ডিং। ওকে, এই দুটোকে আমাদের কিন্তু বুঝতে হবে, শিখতে হবে, জানতে হবে। ঠিক আছে? কঠিন কিছু নেই, খুব সহজ, যত্ন সহকারে বুঝিয়ে দেওয়া হবে। তোমরা মনোযোগ সহকারে একটু শুনবে এবং কোনো রকম কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানিও, আমি সমস্ত সমস্যা দূর করে দেব। ওকে, তো চলো প্রথমেই আমরা কি বললাম না, পরমাণু, একটি পরমাণু আরেকটি পরমাণুর সঙ্গে যে সমস্ত বন্ধনী দ্বারা যুক্ত হয়, সেই বন্ধনীগুলো আমরা মেনলি আমাদের সিলেবাস অনুযায়ী দুই রকমের ধরব। একটি আয়নীয় বন্ধন আর একটি হচ্ছে সমযোজী বন্ধন। আর এই বন্ধনগুলোকে আমরা বলবো এক কথায় কেমিক্যাল বন্ডিং বা রাসায়নিক বন্ধন। ওকে, এখন এই বন্ধনী বোঝার আগে তোমাদের কিছু কথা বলে নিই। সেটা হচ্ছে যে কোনো পরমাণু সবসময় কি করে, সে সুস্থিত হতে চায়। তার যে আমরা জানি
তার যে ইলেকট্রন বিন্যাস, কোনো একটি পরমাণুর যদি পরমাণু ক্রমাঙ্ক আমরা জানি তাহলে তার ইলেকট্রন বিন্যাসটা জানতে পারি। তোমরা জানো যে একটি পরমাণুর, এটি যদি একটি পরমাণু হয় তাহলে তার সেন্টারে কে থাকে? প্রোটন এবং নিউট্রন, পি এবং এন। প্রোটন এবং নিউট্রন থাকে তার নিউক্লিয়াসে এবং ইলেকট্রনগুলো তার চারিদিকে আবর্তন করে। তো এই ইলেকট্রনগুলোকে আমরা বেশ কয়েকটি কক্ষকে আবর্তন করতে দেখি, যেগুলো তোমরা আগেই পড়েছো পরমাণুর গঠন অংশে। প্রথম কক্ষককে আমরা কে, তারপরে এল, তারপরে এম, এইভাবে কে এল এম এন ও পি, 7টি যে কক্ষক আমাদের আছে কিউ পর্যন্ত, কে এল এম এন ও পি কিউ, এই কিউ পর্যন্ত 7টি কক্ষক, সেগুলোকে আমরা ইলেকট্রন মহল বা ইলেকট্রনের কক্ষপথ বা সুস্থিত কক্ষপথ বলে থাকতে পারি। তো এই কক্ষপথগুলোর মধ্যে সর্ববহিস্থ যে কক্ষপথ, সেখানে যে ইলেকট্রন সংখ্যাগুলো থাকবে সেই ইলেকট্রনগুলোই কিন্তু তারা কি করে, অন্য একটি পরমাণুর কোনো যোজ্যতা কক্ষ বা বহিস্থ কক্ষে ট্রান্সফার করতে চায়। অর্থাৎ কোনো একটি পরমাণুর বহিস্থ কক্ষের যে ইলেকট্রন সেগুলো আর একটি পরমাণুর বহিস্থ কক্ষে সে দিতে চায়, অথবা অন্য একটি পরমাণুর বহিস্থ কক্ষ থেকে সে নিতে চায়। এই ইলেকট্রন বর্জন করা বা ইলেকট্রন গ্রহণ করা, এই দুটোর মাধ্যমেই কিন্তু তারা সাধারণত পরস্পর যুক্ত হয়ে যৌগ গঠন করে। এখন অনেক সময় কি হয়, তারা কোনো রকম ইলেকট্রন গ্রহণ বা বর্জন কোনোটাই করে না, তারা সমানভাবে ইলেকট্রন জোড় গঠন করেও করে, সেটাও আমরা ডিটেলসে আলোচনা করব। তখন সমযোজী বন্ধন তৈরি হবে, ঠিক আছে? তো আমরা যেটা জানব সেটা হচ্ছে কোনো একটি পরমাণু সব সময় তার নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের ন্যায় সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভ করার চেষ্টা করে। কি বললাম? নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের ন্যায় সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভ করার চেষ্টা করে। তো চলো তো আমরা দেখে নিই একবার যে নিষ্ক্রিয় মৌল কোনগুলো। আমরা জানি, আমরা আধুনিক পর্যায় সারণীর যে 18 নম্বর শ্রেণী, সেই 18 নম্বর শ্রেণীতে ঠিক আগের চ্যাপ্টার পিরিয়ডিক টেবিল, সেখানেই দেখেছিলাম কারা আছে: হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। এদের মধ্যে মেনলি তোমাদের এই 3টে মুখস্থ করতে হবে, মনে রাখতে হবে। হিলিয়াম 2, নিয়ন 10, আর্গন 18। এই 3টে মনে রাখলেই তোমাদের যথেষ্ট। তাহলে কোনো পরমাণু যদি হিলিয়াম হতে চাই তাহলে তার বাইরের কক্ষে দ্বৈত পূর্তি হবে, এটাকে দ্বৈত সূত্র বলা হয়। কিন্তু যে সমস্ত পরমাণুগুলো তাদের বহিস্থ কক্ষের ইলেকট্রন দুটি কক্ষক, তোমার 2টি ইলেকট্রন দ্বারা কক্ষককে পূর্ণ করে তাকে দ্বৈত সূত্র বলে, আর যারা 8টি ইলেকট্রন দ্বারা পূর্ণ করে তাকে অষ্টক সূত্র বলে। এই দ্বৈত সূত্র এবং অষ্টক সূত্র, এই বন্ধনই যে অংশ আমাদের রাসায়নিক বন্ধন, সেই রাসায়নিক বন্ধন পড়তে গেলে কিন্তু এই সূত্র দুটো একটুখানি জেনে নেওয়া উচিত। সেটা হচ্ছে হিলিয়ামের ন্যায় যারা 2টো বহিস্থ কক্ষে ইলেকট্রন রাখবে তাদের দ্বৈত সূত্র, আর যারা বাকি হিলিয়াম ছাড়া বাকি যারা আছে তাদের প্রত্যেকেরই অষ্টক পূর্তি থাকে, অর্থাৎ বাইরের কক্ষে 8টি ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে। এবং মনে রেখো, এই 2 বা 8 ম্যাজিক সংখ্যা এগুলো। এই 2টি বা 8টি ইলেকট্রন যদি কক্ষক পূর্ণ থাকে দ্বারা, তাহলে সেগুলো কিন্তু সুস্থিত হয়। তাহলে কোনো মৌলের পরমাণু কি চাইবে? সবসময় হয় হিলিয়ামের মতো 2টো, অথবা বাকি যে নিয়নের মতো 10টি, আর্গনের মতো 18টি, এভাবে ইলেকট্রন দ্বারা পূর্ণতা লাভ করতে চাইবে তারা, তাই তো? এবারে দেখো, সাপোজ একটা এক্সাম্পল মনে করো, সোডিয়াম একটা পরমাণু। সোডিয়ামের পরমাণু ক্রমাঙ্ক কত? 11। তাহলে সোডিয়ামকে যদি আমি ইলেকট্রন বিন্যাস করি, ভাঙি, 2, 8, 1, কে এল এম, অর্থাৎ কে কক্ষপথে 2টি, এল কক্ষপথে 8টি, এম কক্ষপথে 1টি ইলেকট্রন সোডিয়ামের রয়েছে। সোডিয়াম কি চাইবে? আমি আগেই বলেছি, নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের মতো সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভ করতে চাইবে। তার সোডিয়ামের পরমাণু ক্রমাঙ্ক যদি 11 হয়, সোডিয়ামের কাছাকাছি নিকটতম নিষ্ক্রিয় গ্যাস কোনটি? দেখো, এই 6টির মধ্যে কোনটি সোডিয়ামের কাছাকাছি রয়েছে? নিয়ন কত? 10। সোডিয়াম কি চাইবে? 10 হতে, অর্থাৎ নিয়ন হতে। সোডিয়াম যদি 11-র মধ্যে একটি ইলেকট্রন ত্যাগ করে তাহলে কি হয়ে যাবে? 10। কার মতো হয়ে যাবে? নিয়ন। তাহলে সোডিয়াম পরমাণু সবসময় চাইবে তার নিকটতম যে নিষ্ক্রিয় গ্যাস নিয়ন হতে, অর্থাৎ 10টি ইলেকট্রন লাভ করতে, তাহলে সে সুস্থিত হয়ে যাবে। তাহলে এখানে যদি 10টি হতে হয়, সোডিয়াম কি করবে? একটি ইলেকট্রন ত্যাগ করবে। যেই সোডিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করবে তখন সে কি হয়ে যাবে? Na+। অর্থাৎ সোডিয়াম থেকে একটি ইলেকট্রন বেরিয়ে গেলে তার ইলেকট্রন বিন্যাস হয়ে যাবে 2, 8, অর্থাৎ কার মতো বললাম? নিয়নের মতো।
সে নিয়মের মতো সুস্থিত হয়ে যাবে এবং একটি ইলেকট্রন ত্যাগ করার সুবাদে তার মাথায় কিন্তু হয়ে যাবে প্লাস, অর্থাৎ Na প্লাস ক্যাটায়ন উৎপন্ন হয়ে যাবে। এইভাবে আমরা দেখব যে বিভিন্ন আয়ন তৈরির মাধ্যমে বা কখনো কখনো একাধিক ইলেকট্রন জোড় তৈরির মাধ্যমে পরমাণুগুলো নতুন নতুন যৌগ তৈরি করে। আর তাদের এই নতুন নতুন যৌগ তৈরি করার যে প্রবণতা, তার ভিত্তিতে আমরা আমাদের সিলেবাস অনুযায়ী আজকে আলোচনা করব দুই ধরনের বন্ধনী সম্পর্কে। নাম্বার 1 আয়নীয় যৌগ বা আয়নীয় বন্ধন, এবং নাম্বার 2 সমযোজী যৌগ এবং সমযোজী বন্ধন। তো চলো শুরু করা যাক আজকের আলোচ্য বিষয়ের প্রথম অংশ, আয়নীয় যৌগ, আয়নীয় বন্ধন। তো চলো প্রথমে আমরা জেনে নেব আয়নীয় বন্ধন কাকে বলে বা আয়নিক বন্ডিং কাকে বলে। না, আমরা সংজ্ঞা যদি ধরি আয়নীয় বন্ধনের, নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের ন্যায় সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভের আশায় যদি কোনো মৌলের পরমাণু তার সর্ববহিস্থ কক্ষের যে ইলেকট্রন সেটিকে বর্জন বা গ্রহণের মাধ্যমে দুটি বিপরীত আয়ন তৈরি করে এবং সেই বিপরীত আয়ন দুটো পরস্পর স্থির তড়িতাকর্ষক বল, তীব্র স্থির তড়িতাকর্ষক বলের দ্বারা যুক্ত হয়ে যে যৌগ গঠন করে তাকে আমরা বলবো আয়নীয় যৌগ, এবং এই যৌগ গঠন করার প্রবণতাকে আমরা বলবো আয়নীয় যোজ্যতা। ঠিক আছে, তাহলে আয়নীয় যৌগ এবং আয়নীয় যোজ্যতা একই রকমভাবে শুরু করে আমরা কিন্তু সংজ্ঞা দিতে পারি। আরও একবার, আয়নীয় যৌগ কাকে বলবো না, নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের ন্যায় সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভের আশায় যদি কোনো মৌলের পরমাণু তার বাইরের কক্ষের বহিস্থ কক্ষের ইলেকট্রন এক বা একাধিক ইলেকট্রনকে গ্রহণ বা বর্জনের মাধ্যমে দুটো ভিন্ন ধর্মী আয়ন অর্থাৎ একটি ক্যাটায়ন এবং একটি অ্যানায়ন তৈরি করে এবং সেই পৃথক আয়ন দুটি পরস্পর স্থির তড়িতাকর্ষক বলের দ্বারা যুক্ত হয়ে যে যৌগ গঠন করে তাকে আমরা বলবো আয়নীয় যৌগ। আর তার এই আয়নীয় যৌগ গঠন করার যে প্রবণতা তাকে আমরা বলবো আয়নীয় বন্ধন। ক্লিয়ার? এবারে দেখো আমরা জেনে নেব যে আয়নীয় যে যৌগগুলো তাদের বৈশিষ্ট্য কী কী রয়েছে। আয়নীয় যৌগের এবারে জানবো বৈশিষ্ট্যগুলো কী কী রয়েছে। দেখো বেশ কিছু বৈশিষ্ট্য আয়নীয় যৌগগুলির আছে, যেহেতু এরা দুটি বিপরীতধর্মী আয়ন তৈরি করে এবং তারা স্থির তড়িতাকর্ষক বলের দ্বারা তীব্রভাবে পরস্পরকে আকর্ষণ করে আয়ন দুটো অবস্থান করে, তাই এদের মধ্যে যে সমস্ত বৈশিষ্ট্যগুলো দেখা যায় সেগুলো হলো নাম্বার 1 যদি বলি আমি, এদের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক উচ্চ হয়, অর্থাৎ এদের যে স্ফুটনাঙ্ক গলনাঙ্ক সেগুলো অত্যন্ত হাই মেল্টিং পয়েন্ট হয়। কেন হয় না, আগেই বলেছি আমি, এরা দুটো পৃথক আয়ন এবং আয়ন দুটো পরস্পর তীব্রভাবে স্থির তড়িতাকর্ষক বল দ্বারা পরস্পরের সঙ্গে যুক্ত থাকে, তাই এদেরকে গলাতে গেলে বা এদেরকে যদি আমরা ফোটাতে যাই তাহলে এদের গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক দুটোই কিন্তু উচ্চ হয়। নাম্বার 2 আর কি দেখা যায়, এদের তীব্র স্থির তড়িতাকর্ষক বলের দ্বারা যুক্ত থাকার ফলে এরা কঠিন কেলাসাকার হয়, এরা দেখতে কঠিন কেলাসাকার হয়, তাহলে কঠিন কেলাসাকার পদার্থ এরা। নাম্বার 3 আর কি বৈশিষ্ট্য দেখা যায় না, এরা কঠিন অবস্থায় কিন্তু তড়িৎ পরিবহন করতে পারে না, যেহেতু এরা কঠিন অবস্থায় কেলাসের মধ্যে কেলাসের যে জালক সেগুলোর মধ্যে ফেঁসে থাকে, তাই এরা কিন্তু নড়াচড়া করতে পারে না, তখন তো এদের অণুগুলো গতিশীল হয় না যখন কঠিন থাকে। কিন্তু যখন গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় থাকে তখন গলিত বা দ্রবীভূত অবস্থায় এরা তড়িৎ পরিবহন করতে সক্ষম, তড়িৎ পরিবহন করে, তাহলে জলে দ্রবীভূত বা গলিত অবস্থায় তড়িৎ পরিবহন করতে পারে। নাম্বার 4 আর কি না, এদের যে রাসায়নিক বিক্রিয়াগুলো হয় সেই রাসায়নিক বিক্রিয়ার যে হার, বিক্রিয়ার হার অত্যন্ত দ্রুত হয়, অর্থাৎ দ্রুত গতিতে এরা বিক্রিয়া করতে পারে। এছাড়াও এদের মধ্যে আয়নের অস্তিত্ব আছে, আয়নের অস্তিত্ব
আছে, কিন্তু অণুর অস্তিত্ব নেই। অণুর অস্তিত্ব নেই। এছাড়াও এগুলো কি হয়, আরও একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট আয়নীয় যৌগের বৈশিষ্ট্যের মধ্যে জানা দরকার, সেটি হলো এরা জলে দ্রাব্য। এরা জলে দ্রাব্য, কিন্তু যেগুলো হচ্ছে অজৈব দ্রাবক, জৈব দ্রাবক যেগুলো, সেই জৈব দ্রাবকে এরা অদ্রাব্য। তার মানে কি, জল হচ্ছে একটা পোলার, তোমরা জানো পোলার সলভেন্ট, তাই না? জল, তাহলে জলের মতো যারা পোলার সলভেন্ট দ্রাবক, সেই ধ্রুবীয় দ্রাবক অর্থাৎ জলের মধ্যে এরা দ্রবীভূত হয়, কিন্তু অধ্রুবীয় দ্রাবক বা জৈব দ্রাবকে এরা দ্রবীভূত হতে পারে না। তাহলে পরীক্ষায় যদি আসে আয়নীয় যৌগ কাকে বলে, আয়নীয় যৌগের কয়েকটি বৈশিষ্ট্য লেখো, তাহলে আমরা কি বলবো? আমরা বলবো যে নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের ন্যায় সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভের আশায় যদি কোনো মৌলের পরমাণু তার সর্ববহিস্থ কক্ষপথের ইলেকট্রনকে গ্রহণ বা বর্জনের মাধ্যমে দুটো ভিন্নধর্মী আয়ন তৈরি করে এবং সেই ভিন্নধর্মী আয়ন দুটি পরস্পর স্থির তড়িতাকর্ষক বলের দ্বারা যুক্ত হয়ে যে যৌগ গঠন করে তাকে আমরা বলবো আয়নীয় যৌগ। আর বৈশিষ্ট্য তো বোর্ডে লেখাই আছে, দেখে নাও। বৈশিষ্ট্য নাম্বার 1, এদের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক উচ্চ হবে। নাম্বার 2, এরা কঠিন এবং কেলাসাকার পদার্থ হবে। নাম্বার 3, এরা জলীয় দ্রবণে বা গলিত অবস্থায় তড়িৎ পরিবহনে সক্ষম, কিন্তু মনে রেখো কঠিন অবস্থায় কিন্তু এরা তড়িৎ পরিবহন করে না। নাম্বার 4, এরা খুব দ্রুত হারে বিক্রিয়া করতে পারে, অর্থাৎ রাসায়নিক বিক্রিয়ার হার এদের খুব দ্রুত। নাম্বার 5, এদের আয়নের অস্তিত্ব আছে কিন্তু অণুর কোনো অস্তিত্ব নেই। এবং নাম্বার 6, এরা জলের মতো পোলার সলভেন্টে বা ধ্রুবীয় দ্রাবকে দ্রাব্য, কিন্তু জৈব দ্রাবকে বা অধ্রুবীয় দ্রাবকেরা দ্রবীভূত হয় না। এবারে আমরা চলে যাব বেশ কিছু তোমার আয়নীয় যে যৌগ, সেই আয়নীয় যৌগের বেশ কিছু উদাহরণ এবং তাদের ব্যাখ্যা, কিভাবে আয়নীয় যৌগ গঠিত হয়, যেগুলো পরীক্ষার জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। তবে আমরা সাধারণত যে সমস্ত আয়নীয় যৌগগুলো চিনি তাদের মধ্যে নাম্বার 1 NaCl, নাম্বার 2 ক্যালসিয়াম অক্সাইড, নাম্বার 3 ম্যাগনেসিয়াম ক্লোরাইড, এগুলো প্রত্যেকটি যৌগ কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট। এগুলোর ব্যাখ্যা কিন্তু জানতে হবে। ধর পরীক্ষায় প্রশ্ন এলো NaClকে কেন আয়নীয় যৌগ বলে ব্যাখ্যা করো, ক্যালসিয়াম অক্সাইডকে কেন আয়নীয় যৌগ বলে ব্যাখ্যা করো, বা ম্যাগনেসিয়াম ক্লোরাইডকে কেন আয়নীয় যৌগ বলে ব্যাখ্যা করো। খুব সুন্দরভাবে আমরা কিন্তু ব্যাখ্যাগুলো দিতে পারবো। দেখো নাম্বার 1 কে আছে NaCl। NaClকে আমরা কেন আয়নীয় যৌগ বলবো না, NaCl এর আমরা জানি দুটো দেখো পরমাণু নিয়ে গঠিত, একটা সোডিয়াম একটা ক্লোরিন। সোডিয়াম 11, ক্লোরিন 17। সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস আগেই দেখিয়েছি আমি, কে কক্ষপথে 2টি, L কক্ষপথে 8টি, আর KLM M কক্ষপথে 1টি ইলেকট্রন রয়েছে। তেমনি ক্লোরিনের 2, 8, 7। তাহলে সোডিয়ামের বহিস্থ কক্ষে 1টি এবং ক্লোরিনের বহিস্থ কক্ষে 7টি ইলেকট্রন রয়েছে, তাই তো? এবারে দেখো সোডিয়ামের যদি 1টি ইলেকট্রন এখানে দিই, প্লাস ক্লোরিনের যদি আমরা 7টি ইলেকট্রন আঁকি, এখানে 2, 4, 6, সামনে একটা দিলাম 7। তাহলে সোডিয়াম কি করে? সোডিয়াম তার বহিস্থ কক্ষের ইলেকট্রনকে ক্লোরিনকে দান করে। ফলে কি হয়, সোডিয়াম যখনই ক্লোরিনকে ইলেকট্রন দিয়ে দেবে তখন সোডিয়ামের দেখো সোডিয়াম ছিল 11, সোডিয়াম হয়ে যায় নিয়নের মতো 10, তাই তো? সোডিয়াম নিয়নের মতো 10 হয়ে গেলে, এখানে হবে 10 হয়ে গেলে কী হবে, Na+, সোডিয়াম আয়ন তৈরি হয়ে যাবে, এর নিয়নের মতো 10 হয়ে গেল, সুস্থিত হয়ে গেল ইলেকট্রন বিন্যাস। আর ক্লোরিনটা কী হবে, ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করেছে, সুতরাং ক্লোরিন হয়ে যাবে Cl-, এবং এর ইলেকট্রন বহিস্থ কক্ষে 2, 4, 6, 8। সোডিয়ামের একটি ইলেকট্রন নিয়ে এরও অষ্টক পূর্তি হয়ে গেল, এর ছিল 17, এ হয়ে গেল আর্গন 18। খুশ, সোডিয়াম খুশ, ক্লোরিন সেও খুশ। দেখো সোডিয়ামের বহিস্থ কক্ষের ইলেকট্রন বিন্যাস নিয়নের মতো 10টি হয়ে গেল, ক্লোরিনের বহিস্থ কক্ষের ইলেকট্রন বিন্যাস আর্গনের মতো 18টি হয়ে গেল। সুতরাং সোডিয়াম Na+ এবং Cl- দুটো বিপরীতধর্মী আয়ন তৈরি করলো, যার মধ্যে Na+কে আমরা বলবো ক্যাটায়ন, ধনাত্মক আয়ন,
সিএল মাইনাসকে আমরা বলবো অ্যানায়ন, ঋণাত্মক আয়ন। এবং এই এনএ প্লাস এবং সিএল মাইনাস পরস্পর যুক্ত হয়ে প্রথমে এনএ প্লাস সিএল মাইনাস এবং তারপরে তৈরি করে NaCl। এবারে শেষে আমরা লিখব যে সুতরাং সোডিয়াম ক্লোরাইড যৌগে সোডিয়াম পরমাণু ইলেকট্রন ত্যাগের মাধ্যমে সোডিয়াম আয়ন বা ক্যাটায়ন এবং ক্লোরিন পরমাণু ইলেকট্রন গ্রহণের মাধ্যমে অ্যানায়ন তৈরি করে এবং দুটি বিপরীতধর্মী আয়ন পরস্পর স্থির তড়িৎাকর্ষক বলের দ্বারা যুক্ত হয়ে NaCl যৌগ তৈরি করে। তাই NaCl হচ্ছে একটি তড়িৎযোজী যৌগ, বা এটাকে আমরা বলতে পারি আয়নীয় যৌগ। ক্লিয়ার? তাহলে পরীক্ষা এলে আমরা পারবো যে NaCl কেন একটি আয়নীয় যৌগ। ঠিক আছে, তো বোঝা গেল? বেশ, চলো আমরা নেক্সট যে উদাহরণ আমাদের ছিল, কি ছিল? ক্যালসিয়াম অক্সাইড। তো চলো ক্যালসিয়াম অক্সাইড কিভাবে গঠিত হয় দেখো। আমরা জানি ক্যালসিয়ামের 20, ক্যালসিয়াম 20, অক্সিজেনের 8। ইলেকট্রন বিন্যাস করো, 2 8 8 2 10 10 20 2 6। তাহলে একটি ক্যালসিয়াম কি করবে? ক্যালসিয়াম সবসময় চাইবে তার বাইরের কক্ষের দুটি ইলেকট্রনকে ত্যাগ করতে। দিয়ে কী করবে? ক্যালসিয়াম 2+, অর্থাৎ ক্যালসিয়াম ++। অক্সিজেন কি করবে? তার বহিস্থ কক্ষে দেখো 6টি ইলেকট্রন রয়েছে, আরও 2টি ইলেকট্রন যদি সে পায় তাহলে হয়ে যাবে অষ্টক পূর্তি। অষ্টক পূর্তি হলে 8টি ছিল, আরও 2টি যদি ইলেকট্রন আসে তাহলে অক্সিজেনের হয়ে যাবে নিকটতম নিষ্ক্রিয় গ্যাস নিয়ন। ক্যালসিয়ামে ছিল দেখো 20টির মধ্যে বহিস্থ কক্ষের 2টি ইলেকট্রন যদি সে তাড়িয়ে দিতে পারে তাহলে 2 8 8 অর্থাৎ বাইরের কক্ষে অষ্টক পূর্তি লাভ করবে এবং সে হয়ে যাবে আর্গনের মতো, নিকটতম নিষ্ক্রিয় গ্যাস আর্গনের মতো। তাহলে অক্সিজেন কি করবে? অক্সিজেন 2টি ইলেকট্রন গ্রহণ করবে, করে সে হয়ে যাবে O-, অর্থাৎ O2- লিখতে পারি আমরা। এটাকে লিখতে পারি ক্যালসিয়াম 2+, এটাকে লিখতে পারি O2-। তখন বিপরীতধর্মী আয়ন দুটো কি হবে? ক্যালসিয়াম আয়ন কি হবে? ক্যালসিয়াম 2+, O2-, দুজনে যুক্ত হয়ে কি হবে? তৈরি হয়ে যাবে CaO, অর্থাৎ ক্যালসিয়াম অক্সাইড। বলার সময় আমরা কি বলবো? যে ক্যালসিয়াম 2টি ইলেকট্রন বর্জনের মাধ্যমে এবং অক্সিজেন 2টি ইলেকট্রন গ্রহণের মাধ্যমে দুটো ভিন্নধর্মী যথাক্রমে ক্যাটায়ন এবং অ্যানায়ন তৈরি করে এবং সেই আয়ন দুটো পরস্পর স্থির তড়িৎাকর্ষক বলের দ্বারা যুক্ত হয়ে CaO তৈরি করে। সুতরাং CaO হচ্ছে আয়নীয় যৌগ বা তড়িৎযোজী যৌগ। ক্লিয়ার? নেক্সট আমাদের ছিল ম্যাগনেসিয়াম ক্লোরাইড, তাই তো? দেখো ম্যাগনেসিয়াম ক্লোরাইড কীভাবে গঠিত হয়। ম্যাগনেসিয়াম হচ্ছে 12, তাহলে ম্যাগনেসিয়ামকে ভাঙো। Mg যদি 12 হয়, 2 8 2। ক্লোরিনের 17 আমরা জানি, 2 8 7। তাহলে ম্যাগনেসিয়াম কি চাইবে এখানে দেখে বলো তোমরা? ম্যাগনেসিয়ামের যদি 12 হয় সে 2টো ইলেকট্রন ত্যাগ করতে চাইবে। 2টো ইলেকট্রন ত্যাগ করে দিলে, এই 2টো ইলেকট্রন যদি বাদ দিই আমি ম্যাগনেসিয়ামের, তাহলে দেখো এখান থেকে 2টো ইলেকট্রন বাদ দিলে ম্যাগনেসিয়াম হয়ে যাবে 10। কার মতো হয়ে যাবে? নিকটতম নিষ্ক্রিয় গ্যাস নিয়ন, তাই না? ঠিক তেমনি ক্লোরিনের এখানে যদি একটা ইলেকট্রন এ দুটো বর্জন করবে আর এ একটা গ্রহণ করবে, তাহলে এ কিন্তু হয়ে যাবে দেখো একটা গ্রহণ করলে 2 8 8 হয়ে যাবে। তার মানে কত হবে? 18, মানে আর্গন। ক্লোরিন হয়ে যাবে নিকটতম নিষ্ক্রিয় গ্যাস আর্গনের মতো, আর ম্যাগনেসিয়াম হয়ে যাবে নিয়নের মতো, তাই তো? এখন ঘটনাটা কি ঘটছে তুমি দেখো। মাঝখানে যদি আমরা দিয়ে দিই ম্যাগনেসিয়াম, তার বাইরের কক্ষে 2টি ইলেকট্রন আছে, এখানে একটা এখানে একটা, প্লাস ক্লোরিন, এপাশে একটা ক্লোরিন এপাশে একটা ক্লোরিন। ক্লোরিনের কটা? 7টি, 2 4 6 7, 2 4 6 7। ব্যাস, এই ম্যাগনেসিয়ামের ইলেকট্রনটি এই ক্লোরিনকে, এই ইলেকট্রনটিকে এই ক্লোরিনকে দান করে। ফলে কি হয়? এই ক্লোরিনটি 7টি ছিল, ম্যাগনেসিয়ামের একটি পেল, তাহলে ক্লোরিন 2 4 6 8 অষ্টকপূর্তি হয়ে গেল। তাহলে অষ্টকপূর্তি হয়ে গেলে সে কী হয়ে যাবে? একটি ইলেকট্রন গ্রহণ করেছে মাইনাস, এই ম্যাগনেসিয়ামটা 2টো ইলেকট্রন বর্জন করেছে, তাহলে কী হবে? সে 2+।
ইলেকট্রন বর্জন করলে তোমরা জানো ক্যাটায়ন উৎপন্ন হয়, আর গ্রহণ করলে অ্যানায়ন উৎপন্ন হয়। ঠিক তেমনি এই ক্লোরিনটি 2, 4, 6টি, আর এখানে আগে একটি ছিল, আর ম্যাগনেসিয়ামের এই একটি গেল, তাহলে কটা হবে? 8টি। অর্থাৎ এটিতে অষ্টক পূর্তি হবে এবং এটি তৈরি করবে Cl-। তাহলে এখানে কি পেলাম আমরা? দুটো পেলাম ম্যাগনেসিয়াম 2+, আর দুটো পেলাম ক্লোরিন Cl-। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? MgCl2। শেষে আমরা লিখে দেব, যেহেতু ম্যাগনেসিয়াম ইলেকট্রন বর্জনের মাধ্যমে ক্যাটায়ন এবং ক্লোরিন পরমাণু ইলেকট্রন গ্রহণের মাধ্যমে অ্যানায়ন তৈরি করে, এবং সেই ক্যাটায়ন এবং অ্যানায়ন দুটি পরস্পর স্থির তড়িতাকর্ষক বলের দ্বারা তীব্রভাবে আকর্ষণ করে MgCl2 যৌগ গঠন করে, তাই MgCl2কে আমরা বলবো আয়নীয় যৌগ বা তড়িৎযোজী যৌগ। ক্লিয়ার? আমি আশা করি এইভাবে যে কোনো তড়িৎযোজী যৌগের, এছাড়াও তোমাদের সিলেবাসে দেখবে তোমার সোডিয়াম ফ্লোরাইড NaF, লিথিয়াম হাইড্রাইড LiH, এই সমস্ত যৌগগুলো দেওয়া আছে, তাদের ব্যাখ্যাগুলো তোমরা কিন্তু নিজেরাই তৈরি করে নিতে পারবে। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসবে, আয়নীয় যৌগ কাকে বলে? আয়নীয় যৌগের 3টি বৈশিষ্ট্য লেখো বা 4টি বৈশিষ্ট্য লেখো বা বৈশিষ্ট্য লেখো, আর তার সঙ্গে নিচের যৌগগুলো যে আয়নীয় যৌগ তা ব্যাখ্যা করো। NaCl, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম অক্সাইড, যে কোনো একটি দিয়ে দেবে, বলবে ব্যাখ্যা করো। ওকে, বোঝা যাচ্ছে তো? ঠিক আছে, চলো এবারে আমরা চলে যাব আমাদের কেমিক্যাল বন্ডিংয়ের দ্বিতীয় অংশ, অর্থাৎ সমযোজী বন্ধন। তো চলো আমরা প্রথমেই জেনে নেব সমযোজী বন্ধন কাকে বলে। তাহলে এবারে আমরা শিখব সমযোজী বন্ধন। সমযোজী বন্ধন, কোভ্যালেন্ট বন্ডিং কাকে বলে? প্রথমে আমরা জেনে নেব সমযোজী যৌগ কাকে বলে। না, একদম সেম যেরকম আমরা তড়িৎযোজী যৌগের সংজ্ঞা শুরু করেছিলাম সেরকমই বলবো। নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের ন্যায় সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভের আশায় যদি কোনো মৌলের পরমাণু অপর একটি মৌলের পরমাণুর সঙ্গে এক বা একাধিক ইলেকট্রনকে সামনের দিকে এগিয়ে দেয়, দিয়ে কি করে? এক বা একাধিক ইলেকট্রন জোড় তৈরি করে, এবং সেই ইলেকট্রন পেয়ারকে, সেই ইলেকট্রন জোড়কে দুজনে সমানভাবে ব্যবহার করে যৌগ গঠন করে, তাহলে সেই যৌগকে আমরা বলবো সমযোজী যৌগ। এবং এই সমযোজী যৌগ গঠনের যে প্রবণতা তাকে আমরা বলবো সমযোজ্যতা। আরেকবার, নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের ন্যায় সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভের আশায় যদি কোনো মৌলের পরমাণু তার বহিস্থ কক্ষের এক বা একাধিক ইলেকট্রনকে এগিয়ে দিয়ে অপর একটি মৌলের পরমাণুর বহিস্থ কক্ষের এক বা একাধিক ইলেকট্রনের সঙ্গে সমান সংখ্যায় ইলেকট্রন জোড় গঠন করে, এবং সেই ইলেকট্রন জোড়কে দুজনে সমানভাবে ব্যবহার করে যৌগ গঠন করে, তখন সেই যৌগকে আমরা সমযোজী যৌগ বলবো। এবং সমযোজী যৌগ গঠনের টেন্ডেন্সিকে, প্রবণতাকে আমরা বলবো সমযোজ্যতা। ক্লিয়ার? চলো এবারে আমরা দেখে নেব সমযোজী যৌগের বৈশিষ্ট্য। একদম বিপরীত শব্দ বলতে পারো, অর্থাৎ এর আগে আমরা যেমন জেনেছিলাম তড়িৎযোজী যৌগের বৈশিষ্ট্য, তার উল্টো হবে একদম সমযোজী যৌগের বৈশিষ্ট্য। তাহলে কি কি হবে একবার দেখে নাও। নাম্বার 1, তড়িৎযোজী যদি বিপরীত বৈশিষ্ট্য হয় তাহলে সমযোজী যৌগের বৈশিষ্ট্যগুলো, নাম্বার 1, এদের স্ফুটনাঙ্ক এবং গলনাঙ্ক অনেক কম হবে। নাম্বার 2, এরা সাধারণত তড়িৎ পরিবহন করে না। নাম্বার 3, এদের আয়নের অস্তিত্ব নেই কিন্তু অণুর অস্তিত্ব আছে। নাম্বার 4, এদের রাসায়নিক বিক্রিয়াগুলো খুব ধীরে ধীরে হয়। নাম্বার 5, এরা জলে সাধারণত অদ্রাব্য, অর্থাৎ পোলার সলভেন্টে এরা অদ্রাব্য। যারা নন পোলার অর্থাৎ অধ্রুবীয় দ্রাবক, যারা বিশেষ করে জৈব দ্রাবক, সেটা অ্যালকোহল হতে পারে, ইথার হতে পারে, কার্বন ডাইসালফাইড হতে পারে, তাতে কিন্তু এরা দ্রবীভূত হয়ে যায়। এবং আমরা এছাড়াও বলতে পারি এই সমযোজী যৌগগুলোর একটা বিশেষ ধর্ম হচ্ছে বা বৈশিষ্ট্য হচ্ছে যে এদের মধ্যে সমাবয়বতা দেখা যায়, আইসোমারিজম দেখা যায়। আইসোমারিজম কি? যখন আমরা জৈব রসায়ন পড়ব, আমরা যখন তোমার অর্গানিক কেমিস্ট্রি পড়ব, তখন ডিটেলসে সমবায়বতা ওখানে দেয়া আছে, একটুখানি শুনে নাও। যে সমস্ত যৌগের একই আণবিক সংকেত কিন্তু ধর্ম আলাদা আলাদা, তখন তাদেরকে বলা হয়
একটিকে আরেকটি সমবয়ব, এবং যে ধর্মের জন্য সমবয়ব বা আইসোমারগুলো তৈরি হয় তাকে আমরা সমবয়বতা বলি। এই সমবয়বতা হচ্ছে সমযোজী যৌগের আরও একটি অন্যতম বৈশিষ্ট্য। ক্লিয়ার? তাহলে আরেকবার দেখে নাও সমযোজী যৌগের যে বৈশিষ্ট্য। নাম্বার 1 কি বললাম আমি, এদের স্ফুটনাঙ্ক গলনাঙ্ক কম হবে। নাম্বার 2 এরা সাধারণত জলে অদ্রাব্য, জৈব দ্রাবকের দ্রাব্য। নাম্বার 3 এদের রাসায়নিক বিক্রিয়াগুলো খুব ধীরে ধীরে হয়। নাম্বার 4 এদের অণুর অস্তিত্ব আছে, আয়নের কোনো অস্তিত্ব নেই। নাম্বার 5 এদের সাধারণত সমবয়বতা ধর্ম দেখা যায়। ক্লিয়ার? এবারে আমরা বেশ কিছু সমযোজী যৌগ, যেগুলোর ওই রকমভাবে ঠিক তড়িৎযোজী যৌগের যেমন ব্যাখ্যা পড়েছিলাম আমরা, তেমনি বেশ কিছু সমযোজী যৌগ যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। চলো একবার দেখে নেওয়া যাক সেই সমস্ত সমযোজী যৌগগুলোর গঠন। অর্থাৎ পরীক্ষায় যদি আসে যে মনে করো HCl, পরীক্ষায় এলো HClকে কেন সমযোজী যৌগ বলা হয় ব্যাখ্যা করো, তার উত্তর কী হবে একবার দেখে নাও। আমরা প্রথমেই সমযোজী যৌগের বেশ কিছু নাম বলে দিই। প্রথমত HCl, নাম্বার 2, আচ্ছা এখানে লিখি, নাম্বার 2 হচ্ছে অক্সিজেন, নাম্বার 3 নাইট্রোজেন, নাম্বার 4 মনে করো মিথেন। এগুলোর ব্যাখ্যা আমরা এখনই দেখে নেব যে এগুলো কেন সমযোজী যৌগ। ঠিক আছে? তো চলো প্রথমে আমরা দেখে নেব HCl। HClকে কেন আমরা সমযোজী যৌগ বলবো। দেখো হাইড্রোজেনের ইলেকট্রন সংখ্যা 1, তোমরা জানো প্রত্যেকে, প্লাস ক্লোরিনের বহিস্থ কক্ষে ইতিমধ্যে আমরা জেনেছি ইলেকট্রন সংখ্যা কত, 7। তাহলে ক্লোরিনের 7টি ইলেকট্রন, 2, 4, 6, 7। একটা হাইড্রোজেন পরমাণু, একটা ক্লোরিন পরমাণু, ঘুরতে ঘুরতে এসে দুজনের দেখা হলো। হাইড্রোজেন ক্লোরিনকে বলবে বন্ধু তোমার একটা ইলেকট্রন আমাকে দিয়ে দাও, তাহলে আমার একটা ছিল ইলেকট্রন 2টো হয়ে যাবে, অর্থাৎ আমি হিলিয়াম হয়ে যাব, আমার দ্বৈত পূর্তি হয়ে যাবে, তাহলে আমি সুস্থিত হয়ে যাব। হাইড্রোজেন বলবে আমি হিলিয়াম হব, তাহলে আমি সুস্থিত হয়ে যাব। ক্লোরিন আবার বলবে না রে, আমার বাইরে তো 7টি আছে, আমাকে একটি তুই দে, তুই যদি একটি ইলেকট্রন আমাকে দিস তাহলে আমার অষ্টক পূর্তি হয়ে যাবে, তাহলে আমার 17টি ছিল আমার 18টি হয়ে যাবে, আমি আর্গন হয়ে যাব, আমিও সুস্থিত হয়ে যাব। তো এই হাইড্রোজেন এবং ক্লোরিন দুই বন্ধু কেউ কাউকেই ইলেকট্রন দেয় না, দুজনে ঠিক করে যে হাইড্রোজেনের একটি ইলেকট্রন ক্লোরিন এবং ক্লোরিনের একটি ইলেকট্রন হাইড্রোজেন, দুজনে একটি করে ইলেকট্রন দিয়ে একটি ইলেকট্রন জোড় তৈরি করবে। এই যে এই একটি ইলেকট্রন হাইড্রোজেন, এই একটি ইলেকট্রন ক্লোরিনের। হাইড্রোজেন কি করবে, হাইড্রোজেন এইভাবে দেখো দুটি ইলেকট্রনকে ব্যবহার করবে, আর ক্লোরিন কি করবে, সেও কিন্তু হাইড্রোজেন ইলেকট্রনকে সমানভাবে ব্যবহার করবে, এবং দুজনে মিলে দেখো এই ইলেকট্রন হাইড্রোজেনের এবং এই ক্লোরিনের ইলেকট্রন দুটো মিলে তৈরি হয়ে যাবে হাইড্রোজেন এবং ক্লোরিনের মধ্যে একটি সমযোজী বন্ধন। তোমাদের আমি প্রথমেই বলতে ভুলে গেছিলাম যে এই সমযোজী বন্ধনগুলো কিন্তু 3 প্রকারের হয়। 3 প্রকার বন্ধন কি কি একটুখানি শুনে নাও আগে। সমযোজী এক বন্ধন, যেটাকে আমরা এরকম করে একটা বন্ডিংয়ের মাধ্যমে, সিঙ্গেল বন্ডের মাধ্যমে দেখাই। সমযোজী দ্বিবন্ধন, ডাবল বন্ড, সমযোজী ত্রিবন্ধন, ট্রিপল বন্ড। এই ক্ষেত্রে দেখো একটি করে ইলেকট্রন এগিয়ে দিয়েছে বলে যে বন্ডিংটা এটা তৈরি হলো সেটি হচ্ছে সমযোজী এক বন্ধন, এবং তার ফলস্বরূপ তৈরি হয় কি HCl। এই চিত্রটাকে আমরা একটি বিশেষ নাম দিয়েছি, সেটি হচ্ছে লুইস ডট গঠন, লুইস ডট গঠন চিত্র। অনেক সময় কিন্তু মাধ্যমিক পরীক্ষায় বলবে HCl এর লুইস ডট গঠন চিত্র অঙ্কন করো, তখন কিন্তু এই ছবিটা তোমাদের দিতে হবে। কিছুই না, দেখো হাইড্রোজেনের বহিস্থ কক্ষে 1টি, ক্লোরিনের বহিস্থ কক্ষে 7টি। ক্লোরিন তার একটি ইলেকট্রনকে এবং হাইড্রোজেন তার বহিস্থ কক্ষের একটি ইলেকট্রনকে এগিয়ে দেয়, এবং দুজনে মিলে একটি ইলেকট্রন পেয়ার তৈরি করে, অর্থাৎ সমযোজী এক বন্ধন তৈরি করে এবং তৈরি হয় HCl। তাই একটি মাত্র ইলেকট্রন জোড় ব্যবহার করে HCl তৈরি হয় বলে এটি একটি সমযোজী এক বন্ধনের উদাহরণ। এখানে হাইড্রোজেনেরও একটি বন্ধন ব্যবহার করে, ক্লোরিনও একটি বন্ধন ব্যবহার করে, অর্থাৎ হাইড্রোজেনেরও সমযোজ্যতার মান 1, ক্লোরিনেরও সমযোজ্যতার মান 1। ক্লিয়ার? নেক্সট হচ্ছে দেখো আমাদের যে যৌগটা আছে সেটা হচ্ছে অক্সিজেন। অক্সিজেনের পরমাণু ক্রমাঙ্ক 8, এটা তোমরা সবাই জানো। 2 নম্বর ব্যাখ্যা দিচ্ছি। অক্সিজেনের যদি 8 হয়, ইলেকট্রন বিন্যাস 2, 6, অর্থাৎ একটি অক্সিজেন পরমাণুর বহিস্থ কক্ষে 6টি ইলেকট্রন রয়েছে। তাহলে
তাহলে যদি দুটি অক্সিজেন পরমাণু পাশাপাশি নিয়ে আসে আমি, তাহলে কী হবে? 2, 6টি ইলেকট্রন আছে, 4, সামনে দুটো দিলাম 6। এই অক্সিজেনটারও 6টা আছে, 2, সরি পাশে দেব না, উপর নিচ দেব, 2, 4, 6। এখন কি হবে দেখো, এই যে অক্সিজেনের দুটো ইলেকট্রন সামনের দিকে এগিয়ে দেয় দুটো পরমাণু দিয়ে, কী করে? এই অক্সিজেনটা এভাবে আর এই অক্সিজেনটা ঠিক এভাবে দেখো নিজেদের মধ্যে অষ্টক পূর্তি করে নেয়। এই অক্সিজেনের টোটাল ইলেকট্রন সংখ্যা কত হলো এখন? 2, 4, 5, 6, 7, 8। এই অক্সিজেনটার 2, 4, 6, 8 দুজনেই কিন্তু অষ্টক পূর্তি লাভ করে। এবং কি হয় না, দুজনে দেখো এখানে দুটো ইলেকট্রন পেয়ার তৈরি করে, ওই জন্য হয়ে যায় কি ও ডাবল বন্ড ও, যেটা কিনা অক্সিজেন। এখানে প্রত্যেকটি অক্সিজেন পরমাণু দুটি করে ইলেকট্রন জোড়কে ব্যবহার করে, তাই অক্সিজেন অণুর মধ্যে অক্সিজেনের সমযোজ্যতার মান কত? 2। শর্ট কোশ্চেনের জন্য কিন্তু মাথায় রাখবে। এখানে দেখো HCl যেটা আগে পড়িয়েছিলাম, HCl-এ হাইড্রোজেনের সমযোজ্যতার মান ছিল 1, ক্লোরিনেরও সমযোজ্যতার মান 1। এখানে O2 এর মধ্যে অক্সিজেনের সমযোজ্যতার মান 2, কারণ তারা দুটো ইলেকট্রন জোড়কে ব্যবহার করে। ক্লিয়ার? ঠিক তেমনি আমরা যদি চলে যাই নাইট্রোজেনে, একটি নাইট্রোজেনের লুইস ডট গঠন কিভাবে আঁকবো না, নাইট্রোজেন আমরা কি জানি? নাইট্রোজেন হচ্ছে N7 ইলেকট্রন বিন্যাস, তাহলে কত হবে? 2, 5। নাইট্রোজেনের বহিস্থ কক্ষে কটি ইলেকট্রন থাকে? 5টি। তাহলে দেখো এখানে যদি একটি নাইট্রোজেন তার সামনের দিকে 3টে ইলেকট্রন এগিয়ে দেয়, আর আরেকটি নাইট্রোজেন পরমাণু তার সামনের দিকে 3টে ইলেকট্রন এগিয়ে দেয়, তাহলে এই 3টে ইলেকট্রনকে কি করে? প্রথম নাইট্রোজেনও ব্যবহার করে, দ্বিতীয় নাইট্রোজেন পরমাণুটা আবার প্রথম নাইট্রোজেন পরমাণুর 3টে ইলেকট্রনকে ব্যবহার করে এখানে দেখো একটা ইলেকট্রন পেয়ার, দুটো ইলেকট্রন পেয়ার, 3টে ইলেকট্রন পেয়ার, অর্থাৎ এখানে N এবং N এর মধ্যে সমযোজী ট্রিপল বন্ড অর্থাৎ ত্রিবন্ধন রচিত হলো। এবং একটু লক্ষ্য করে দেখো, এখানে একটা কথা বলার আছে তোমাদের। এই যে ইলেকট্রন দুটো আমি এখানে দিয়েছি, সেই ইলেকট্রন দুটো কিন্তু এদেরকে বলা হয় নিঃসঙ্গ ইলেকট্রন। নিঃসঙ্গ ইলেকট্রন, এটা একটু মাথায় রেখো, ঠিক আছে? নিঃসঙ্গ ইলেকট্রন পেয়ার, ঠিক আছে? তো যাই হোক, আমরা এখানে লক্ষ্য করে দেখো N ট্রিপল বন্ড N দিয়ে ফাইনালি তৈরি হয় N2। তাহলে নাইট্রোজেনের পরমাণু তার বহিস্থ কক্ষের 5টি ইলেকট্রনের মধ্যে 3টি কি করে? উভয় পরমাণু 3টি ইলেকট্রন এগিয়ে দেয় এবং 3টে ইলেকট্রন পেয়ার তৈরি করে, ইলেকট্রন জোড় তৈরি করে। এবং সেই 3টে ইলেকট্রন জোড়কে দুটো পরমাণুই কিন্তু সমানভাবে ব্যবহার করে এবং নাইট্রোজেন অণু তৈরি করে। এই জন্যই নাইট্রোজেন হচ্ছে একটা আমাদের সমযোজী যৌগ। এবং তোমার যদি আরও গভীরে বলা যায়, তাহলে নাইট্রোজেন হচ্ছে একটা সমযোজী ত্রিবন্ধনযুক্ত যৌগ। ক্লিয়ার? আমি তোমাদের সামনে উদাহরণগুলো এমনভাবে দিয়েছিলাম, একটু লক্ষ্য করে দেখো। HCl কী ছিল? সমযোজী এক বন্ধন। অক্সিজেন কী ছিল? সমযোজী দ্বিবন্ধন। নাইট্রোজেনের বেলায় কিন্তু সমযোজী ত্রিবন্ধন, ঠিক আছে? তাহলে প্রত্যেকটা উদাহরণই কিন্তু আমাদের সামনে আলোচিত হলো। এবারে চলো আমরা শেষ উদাহরণ যেটা রয়েছে, মিথেইন। ধরো পরীক্ষা এলো, বলবে মিথেইন কোন প্রকারের যৌগ? তড়িৎযোজী নাকি সমযোজী? ব্যাখ্যা করো। তখন আমরা কি ব্যাখ্যা দেব না, মিথেন CH4, এখানে দুটো পরমাণু রয়েছে। মিথেনে CH4 এ দুটো পরমাণু, একটি কার্বন, কার্বনের মান হচ্ছে 6, একটি হচ্ছে হাইড্রোজেন, হাইড্রোজেনের মান 1। তো ইলেকট্রন বিন্যাস করলে 2, 4, এর ইলেকট্রন বিন্যাস 1, অর্থাৎ হাইড্রোজেনে একটি মাত্র K কক্ষপথ, যার বহিস্থ কক্ষপথে একটি ইলেকট্রন আছে K কক্ষপথে, তাই তো? কার্বন কি করে? একটি কার্বন, সে দেখো এখানে একটি হাইড্রোজেন, এখানে একটি হাইড্রোজেন, এখানে একটি হাইড্রোজেন, এখানে একটি হাইড্রোজেন। হাইড্রোজেনের প্রত্যেকটা একটা করে ইলেকট্রন এগিয়ে দেয় কার্বনের দিকে। কার্বনের নিজস্ব বহিস্থ কক্ষে ইলেকট্রন সংখ্যা কত? 4, 1, 2, 3, 4। এবার কার্বন কি করে? এই দেখো কার্বনের যে এরিয়া, সেই এরিয়ার মধ্যে ইলেকট্রন সংখ্যা কটি হলো? 2, 4, 6, 8, অর্থাৎ কার্বন কিন্তু অষ্টক পূর্তি লাভ করলো। তার মানে কার্বন এখানে 2 ছিল আর 8, 10, মানে কার্বন হয়ে গেল নিয়ন 10। প্রত্যেকটি হাইড্রোজেন আবার কি করে?
অর্থাৎ প্রত্যেকটি হাইড্রোজেন দেখো দুটি করে ইলেকট্রন প্রাপ্তি ঘটলো তাদের, এবং তারা হয়ে গেল কি হিলিয়াম, দ্বৈত পূর্তি হয়ে গেল। ঠিক এইভাবে আমরা কি পেলাম না, কার্বন তার চারিপাশে 4টে হাইড্রোজেনের সঙ্গে 4টে সমযোজী এক বন্ধন রচনা করে। কার্বন দেখো চারপাশে 4টে হাইড্রোজেনের সঙ্গে সমযোজী এক বন্ধন তৈরি করে এবং ফাইনালি তৈরি হয় CH4 বা মিথেন। তাহলে কার্বন হাইড্রোজেনের মধ্যে এক বন্ধনের দ্বারা, অর্থাৎ সমযোজী এক বন্ধনের দ্বারা মিথেন যৌগ তৈরি হয়, তাই মিথেন হলো একটি সমযোজী যৌগ। এবং এক্ষেত্রে একটি শর্ট কোশ্চেনের জন্য মনে রেখো, মিথেন যৌগে কার্বনের সমযোজ্যতার মান কত? যেহেতু একটি কার্বন পরমাণু 4টে সমযোজী বন্ধনকে ব্যবহার করে বা উৎপন্ন করে, তাই কার্বনের সমযোজ্যতার মান 4, কিন্তু হাইড্রোজেনের সমযোজ্যতার মান মিথেন যৌগে 1। ক্লিয়ার? তো এই হচ্ছে আমাদের সমযোজী যৌগগুলোর ব্যাখ্যা, এবং আমরা আগে আলোচনা করেছিলাম তড়িৎযোজী যৌগগুলোর ব্যাখ্যা। পরীক্ষায় কিন্তু খুব সিম্পল, খুব ছোট্ট চ্যাপ্টার, কিন্তু একটু গভীরে গিয়ে না বুঝতে পারলে, আমি আগেই বলেছি, তোমাদের যারা ইন ফিউচার 11-12-এ সায়েন্স নেবে তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা একটা দেখা দেবে। তাই একটু হলেও কিন্তু ব্যাপারগুলো আগে মাথার মধ্যে ঠিকঠাকভাবে গেঁথে নিয়ে সেইভাবে এগোবে। যেমন যেমন বলে দিলাম, আমি আশা করি মাধ্যমিকে যে কোশ্চেন পাবে সেই কোশ্চেনটা আগে শুনে নাও। কোশ্চেন হচ্ছে, হয় বলবে সমযোজী যৌগ কাকে বলে, সমযোজী যৌগের বৈশিষ্ট্যগুলি লেখো, আর নিচের যৌগগুলি সমযোজী ব্যাখ্যা করো। অথবা তড়িৎযোজী যৌগ কাকে বলে, তড়িৎযোজী যৌগের কয়েকটি বৈশিষ্ট্য লেখো, নিচের যৌগগুলি তড়িৎযোজী ব্যাখ্যা করো। তখন NaCl দেবে, তোমার লিথিয়াম হাইড্রাইড দিতে পারে, ম্যাগনেসিয়াম ক্লোরাইড দিতে পারে, আর সমযোজীর বেলায় জল দিতে পারে, হাইড্রোজেন ক্লোরাইড দিতে পারে, অক্সিজেন দিতে পারে, মিথেন দিতে পারে। তো যাই দেখ না কেন তার ব্যাখ্যা কিন্তু তোমরা দিতে পারবে, তাই তো? বোঝা যাচ্ছে? ওকে, তো চলো আমাদের লাস্ট কোয়েশ্চেন আজকের সিলেবাসের, আজকের চ্যাপ্টার আয়নীয় ও সমযোজী বন্ধনের শেষ প্রশ্ন, যেটা হচ্ছে পার্থক্য। আয়নীয় এবং সমযোজী যৌগের পার্থক্য যদি পরীক্ষায় আসে তাহলে আমরা খুব সহজেই, কারণ ইতিমধ্যে আমরা বৈশিষ্ট্যগুলো জেনে গেছি, তাই না? আয়নীয় যৌগ ও সমযোজী যৌগ, মনে করো এদের পার্থক্য তোমাকে দিল 3 নম্বরের প্রশ্ন। তাহলে তুমি কি করবে? 3 নম্বরের প্রশ্ন দিলে একটি পয়েন্ট বেশি দেবে, 4টে পয়েন্ট দেবে, ব্যাস 3-এ 3 পেয়ে যাবে। তো আমরা এখানে 4টি পয়েন্ট কি কি হতে পারে এক নজরে দেখে নেব। দেখো, নাম্বার 1, আমি লিখছি না, মুখে বলে দিচ্ছি। আয়নীয় যৌগগুলো এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক উচ্চ হয়, অনেক বেশি হয়। সমযোজী যৌগগুলোর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক নিম্ন হয়। আমি খুব সংক্ষেপে একদম SMS এর মতো করে লিখছি, গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক উচ্চ, আর এখানে লিখলাম 1 নম্বর পয়েন্টে গলনাঙ্ক আর স্ফুটনাঙ্ক নিম্ন। ক্লিয়ার? নাম্বার 2, আয়নীয় যৌগগুলো তড়িৎ পরিবহন করে, তড়িৎ পরিবহন করে। এরা কি হবে? তড়িৎ পরিবহন করে না। নাম্বার 3, এরা জলে দ্রাব্য। এরা কি হবে? নাম্বার 3, জলে অদ্রাব্য। নাম্বার 4, আর কি পার্থক্য দিতে পারি? এদের মধ্যে তোমার রাসায়নিক বিক্রিয়া যেগুলো হয় সেগুলো খুব দ্রুত হারে হয়, এদের রাসায়নিক বিক্রিয়া ধীরে ধীরে হয়। আর কি দিতে পারি? এদের আয়নের অস্তিত্ব আছে কিন্তু অণুর অস্তিত্ব নেই। এদের বেলায় অণুর অস্তিত্ব আছে কিন্তু আয়নের অস্তিত্ব নেই। আর কি বলতে পারি? এছাড়াও আমরা বলতে পারি এদের সমাবয়বতা দেখা যায় না, এদের বেলায় সমাবয়বতা দেখা যায়। বাস, অসংখ্য পার্থক্য রয়েছে। তোমাদের মনের মতো যে কোনো অন্তত পক্ষে 4টে পার্থক্য তোমরা মনে রেখো। আমি আরও একবার বলে দিই, তড়িৎযোজী যৌগগুলোর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক উচ্চ, সমযোজী যৌগগুলোর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক নিম্ন। এরা সাধারণত
তড়িৎ পরিবহন করতে পারে গলিত এবং জলীয় দ্রবণে, জলে দ্রাব্য অবস্থায়, আর এরা সমযোজী যৌগরা তড়িৎ পরিবহন করে না। আয়নীয় যৌগগুলো সমবায়বতার ধর্ম দেখায় না, এদের সমযোজী যৌগগুলোর মধ্যে সমাবয়বতা ধর্ম দেখা যায়। এছাড়াও আয়নীয় যৌগগুলোর যে রাসায়নিক বিক্রিয়া ঘটায় সেগুলো অত্যন্ত দ্রুত হারে হয়, এদের রাসায়নিক বিক্রিয়াগুলো ধীর গতিতে হয়। এদের অর্থাৎ আয়নীয় যৌগগুলোর আয়নের অস্তিত্ব আছে কিন্তু অণুর কোনো অস্তিত্ব নেই, সমযোজী যৌগগুলোর অণুর অস্তিত্ব আছে কিন্তু আয়নের কোনো অস্তিত্ব নেই। এই হচ্ছে আমাদের আজকের যে কেমিস্ট্রি অধ্যায়ের সেকেন্ড পার্ট, অর্থাৎ তুমি সেকেন্ড অধ্যায় বলতে পারো। সেটা হচ্ছে আয়নীয় এবং সমযোজী বন্ধন। আয়নীয় এবং সমযোজী বন্ধন। তো আমি আশা করি আজকের ক্লাসের পর তোমাদের কেমিস্ট্রি অংশের যে একটু হলেও মনে ভয়, সেই ভয় অনেকটাই কেটে গিয়েছে। সত্যি কথা বলতে ভয়ের কিছু নেই, টু দ্য পয়েন্ট উত্তর হবে। প্রশ্ন কি আগে জেনে নাও, বিগত 10 বছরের প্রশ্নগুলো ঘাঁটো, এখান থেকে কোন কোন প্রশ্নগুলো এসছে দেখো। আজকের ক্লাসের পর সেই উত্তরগুলো তুমি নিজেই করতে পারছো কিনা দেখো। যদি কোনো প্রশ্নে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাও, আমি তার উত্তর করে দেব। এবং পরবর্তীতে যখন প্রশ্নোত্তর অধ্যায়ে আমরা আসব তখন এই চ্যাপ্টারের যাবতীয় যত বিগত দিনের প্রশ্ন বলো বা যে প্রশ্ন আগামী দিনে আসতে পারে মাধ্যমিকে, সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে হাজির হবে তোমাদের সবার প্রিয় চ্যানেল সায়েন্স উইথ মিন্টু স্যার। কোনো একটি ক্লাসে অপেক্ষা করো ততদিন, এবং সেই সঙ্গে ততদিন তোমরা প্রত্যেকে সুস্থ থেকো এবং ভালো থেকো। সেই সঙ্গে সায়েন্স উইথ মিন্টু স্যারকে এভাবেই মোটিভেট করে যেও, এভাবেই সঙ্গ দিও। বন্ধুদের মধ্যে এই ভিডিওগুলোকে বেশি করে শেয়ার করো যাতে আমি আরও মোটিভেট হই, এবং প্রত্যেকে মিশন মাধ্যমিক 2026-এর কথা মাথায় রেখে পড়াশোনা কিন্তু রুটিন মাফিক চালিয়ে যেও। ওকে, টাটা।